এখানে দেখতে পাচ্ছেন কে কে সুপার হিরো, সুপারম্যান, আয়রন ম্যান, হ্যারি পটার, স্পাইডারম্যান, ব্যাটম্যান এন্ড ক্যাপ্টেন আমেরিকা। এই জিনিসগুলো যদি আপনার বিজনেসে থাকে তাহলে আপনার বিজনেসকে আটকাবে কে বলেন? তাহলে আমরা বাস্তব জীবনে এইসব সুপারম্যান তো আসলে বাস্তব জীবনে নাই, এগুলো মুভির জীবনে আছে, মুভির ওয়ার্ল্ডে এটা দেখা যায়। তাহলে আমরা বাস্তবে এই সুপারম্যান গুলো কই পাবো? কারা তারা? বাস্তবে এই সুপারম্যান হচ্ছে দ্য ভিশনারি। সুপারম্যানটাকে দ্য ভিশনারি, আয়রন ম্যানটাকে দ্য ইমপ্লিমেন্টার, হ্যারি পটারকে দ্য মার্কেটিং ম্যাজিশিয়ান, স্পাইডারম্যানকে দ্য সেলস সেভি, ব্যাটম্যানটাকে দ্য আর্কিটেক্ট, ক্যাপ্টেন আমেরিকা কি দ্য লিডার। তার মানে আপনি খেয়াল করে দেখেন এই যে যে ছয়টা রোল, এই ছয়টা রোলে আপনার ট্যালেন্টেড পিপল লাগবে, তাহলে আপনার ব্যবসা বুমিং করবে, ফ্লাই করবে। তাহলে ভিশনারি কে হবেন? আপনার ব্যবসার সুপারম্যান কে হবেন? আপনি নিজে। আপনার ব্যবসার সুপারম্যান হচ্ছেন আপনি, দা ভিশনারি। আপনি ভিশন দেখবেন ব্যবসা কত দূর যাবে, কোথায় যাবে। এখন এই ভিশনারি যদি হতাশ হয়ে যায়, এই ভিশনারি যদি বড় চিন্তা করতে না পারে, তখন কিন্তু ব্যবসা শেষ। অ্যাজ এ ভিশনারি আপনি পাগলাটে হবেন, আপনি দুর্দান্ত চিন্তা করবেন, দুঃসাহসিক প্ল্যান নিবেন, এটা হবেন আপনি যে ফাউন্ডার, মূল ফাউন্ডার যে ব্যবসার। দেন এই ভিশনারির সাথে কাজ করার জন্য একজন থাকবে দ্য আয়রন ম্যান, ইমপ্লিমেন্টার, যে ডে টু ডে এভরিডে অ্যাক্টিভিটি, এভরিডে কার্যক্রমগুলো করবে। তাহলে এভরিডে কার্যক্রম কে করে? দ্য ইমপ্লিমেন্টার। ওনাকে আমি নাম দিয়েছি আয়রন ম্যান। যত বাধা আসুক, যত ধাক্কা আসুক, যত কিছু আসুক, এই আয়রন ম্যান সবকিছু থামাবে। ডে টু ডে ঝামেলা, এটা একটা ম্যানেজারিয়াল রোল। হ্যারি পটারটাকে দ্য মার্কেটিং ম্যাজিশিয়ান। হ্যারি পটার যেমন ম্যাজিক দিয়ে অনেক কিছু করে ফেলতে পারে, তার ম্যাজিকের প্ল্যান ইয়া দিয়ে, কি বলে, স্পেশালিটি দিয়ে। দ্য মার্কেটিং ম্যাজিশিয়ান আপনার ব্যবসায় একজন লাগবে, যার মার্কেটিং ম্যাজিকে কাস্টমাররা আপনার পণ্য কেনার জন্য তৃষ্ণার্ত হয়ে যাবে, আপনার পণ্য কেনার জন্য মরিয়া হয়ে যাবে। মার্কেটিং মানে কি? কাস্টমারকে আপনার পণ্য কেনার জন্য মরিয়া করে তোলা। দিস ইজ মার্কেটিং ম্যাজিশিয়ান, দ্য হ্যারি পটার। তারপরে লাগবে আপনার ব্যবসায় একজন স্পাইডারম্যান। সে হবে কি? দ্য সেলস সেভি। সে উড়াধুরা, সে কারোর সাথে কথা বলবে মানে সেল হয়ে যাবে, সে মার্কেটে মুভ করবে মানে সেল হয়ে যাবে। সেলস সেভি, একজন সেলস এক্সপার্ট আপনার এখানে লাগবে। তারপর লাগবে আপনার দ্য ব্যাটম্যান, দ্য আর্কিটেক্ট। এই আর্কিটেক্টটা কে? আর্কিটেক্ট হচ্ছে আপনার এই যে যে পুরো জিনিসগুলোকে ডিজাইন করে, অর্থাৎ যে হচ্ছে আপনার জিনিসটাকে প্রপার ডিজাইন করে, অর্থাৎ সে প্ল্যান নেয় যে আমার গাইডলাইনটা কি হবে, আমার কোম্পানির স্ট্রাকচারটা, এই যে এতক্ষণ ব্যাপী যে সিস্টেমাইজেশনের ফ্রেমওয়ার্ক গুলো বললাম, একজন এই পুরো জিনিসটাকে ডিজাইন করে আর্কিটেক্ট। সে পুরো প্ল্যানটাকে রেডি করবে, কোনটার পর কোনটা হবে, কোম্পানির পুরো কনস্টিটিউশনটা কেমন চলবে। দেখেন একটা কোম্পানি কিন্তু আসলে একটা দেশের মতো। আপনি যদি চিন্তা করে দেখেন যে বাংলাদেশটা কিসে চলতেছে, একটা কনস্টিটিউশনে, ঠিক আপনি যে কোম্পানির কাজ চালাচ্ছেন এটাও কিন্তু একটা দেশ। তাহলে আপনার এই দেশের স্ট্রাকচারটা কি হবে? সংবিধান বিশেষজ্ঞরা যেমন সংবিধান বানায় দেশের জন্য, এই আর্কিটেক্ট বা ব্যাটম্যানের কাজ হবে কোম্পানির জন্য ঠিক এরকম স্ট্রাকচার ডিজাইন করা। এন্ড লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে দ্য লিডার। কোম্পানির অনেক ক্রাইসিস মোমেন্ট আসবে, কোম্পানির টাকা পয়সা থাকবে না, বিপদ হবে, ক্রাইসিস মোমেন্ট তৈরি হবে, ওই অবস্থায় একজন লিডারশিপ ভূমিকা রাখবে, সে হচ্ছে লিডার। এখন আমি জানি আপনাদের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাইতেছে যে এতগুলো রোল, আমি লোক পাবো কোথায়? আর আমার তো ছোট কোম্পানি, এখন আমি কি করব? প্রাইমারিলি আপনি যখন ব্যবসা শুরু করবেন, ডেফিনেটলি তখন তো আপনি একাই থাকবেন। তখন আপনি একা থাকবেন এবং এই সবগুলো রোল আসলে আপনাকে একাই পালন করতে হবে। সবগুলো রোল কে পালন করবে? একা করবেন, আপনি করবেন। আস্তে আস্তে যেটা করবেন, এই রোলে বিভিন্ন জায়গাতে একজন একজন করে অ্যাড করবেন, একজন একজন করে নতুন নিয়োগ দিবেন। এক্ষেত্রে আমি যেমন আমার কোম্পানিতে অলমোস্ট 3টা রোল প্লে করি, 3টা। নাম্বার 1 ভিশনারি, নাম্বার 2 মার্কেটিং ম্যাজিশিয়ান, এন্ড নাম্বার 3 দ্য লিডার। বাকি পদগুলোর জন্য আমার আলাদা আলাদা লোকজন কাজ করে, ডে টু ডে অ্যাক্টিভিটির জন্য আলাদা আলাদা লোকজন কাজ করে। আমি ভিশনারি, প্ল্যান নেই যে কিভাবে আচ্ছা 10 লাখ উদ্যোক্তা লাইফ চেঞ্জ করব, দেশের বাইরে ব্যবসা নিব, এটা করব, ওইটা করব, এই যে দ্য ভিশনারি। এরপরে এই ভিশনটা দেখলাম, এটা অনুযায়ী মার্কেটিং প্ল্যান, যেহেতু আমি মার্কেটিং এর উপর এক্সপার্ট, মার্কেটিং নিয়ে অনেক পড়াশোনা করা হয়েছে, ইনডেপথ মানুষের সাইকোলজিটা বুঝি, যার কারণে আমার মার্কেটিং এর জন্য কন্টেন্ট প্ল্যানিং, এই জায়গাগুলোতে আমি মার্কেটিং এর কাজটা করি। দেখেন ভিশনারি কিন্তু ডে টু ডে প্রতিদিনের কাজ না। ভিশন হচ্ছে আমার
এভরি মোমেন্ট এভরি নাও এন্ড দেন আমি বড় চিন্তা করছি, আমার কনটেক্সটটা অনেক বড়। তাহলে এভরিডে আমি মার্কেটিং এর প্ল্যান করি, অফার মেকিং করি, প্ল্যান সাজাই কিভাবে হইলে মানুষ কিনবে। আর ক্যাপ্টেন আমেরিকা দ্য লিডার, এটা হচ্ছে কি কোম্পানির যখন একটু ডাউন ফিল থাকে, কোম্পানিতে যখন একটু ক্রাইসিস চলে, অথবা ভালো মোমেন্টে থাকলেও এটাকে আর একটু গ্লোরিফাই করা। সো এই জায়গাগুলোতে আমি মূলত সাপোর্ট দিই আলটিমেটলি, যাতে আমার টিম কখনো ডাউন ফিল না করে। টিম চিন্তা করতেছে না স্যার এইটা তো আমরা এক সপ্তাহে করতে পারবো না, আমি বলবো যে না এক সপ্তাহ না, এখন তোমাদের যেহেতু এটা বলছো আরো 2 দিন কমাই দিলাম, 5 দিনে করতে হবে। এই যে লিডার, আমি যখন বলতেছি দেখাও আমি আমি করে দেখাচ্ছি, এই যে সাহসটা যখন দেই, ধাক্কাটা যখন দেই, লিডারের কাজ কি? পুশ করা, ধাক্কা দেওয়া। লিডারের কাজ এজ এ এক্সাম্পল তৈরি করা, যে দেখো ওই কাজটা তো আমি এতক্ষণে করে ফেললাম, এবার তুমি করো। সো লিডার হচ্ছে পুশ করে, টিমকে অ্যাক্টিভেট রাখে, টিমকে অলওয়েজ মনিটরিং করে একটা বেস্ট পারফরমেন্স বের করে নিয়ে আসে। সো এজ এ কোচিং স্টাইল লিডারশিপটা আমি ফলো করি এখানে। সো এই 6টা রোল যদি আপনার কোম্পানিতে পুরোপুরি, আমি জানি এখানে অনেকেই ছোট ব্যবসা করছেন, আপনার প্রথম যে স্টেজ, এই স্টেজে আমিও ছিলাম, তখন হয়তো সবগুলো আমিই করেছি, বাট এই 6টা রোলে আপনার এক্সপার্ট লোক নিয়োগ আস্তে আস্তে দিতে হবে। আপনি এরকম চাইলে আমার মতো 2টা বা 3টা নিজ দায়িত্বে নিতে পারেন, বাকি জায়গাগুলোতে আস্তে আস্তে আপনি টিম রেডি করে দিবেন, ওরা আপনার হয়ে এই কাজগুলো করবে। দেখেন, আপনি যখন টিম নিয়ে ড্রাইভ করবেন, কাজ করতে যাবেন, আপনাদের অলওয়েজ অনেক বেশি দুঃখ কষ্ট প্যারার মধ্য দিয়ে যেতে হবে, কারণ এটা কিন্তু ইজিলি ম্যানেজ হবে না। আর্কিটেক্টের কাজটা সিম্পল। আর্কিটেক্ট হচ্ছে আমরা যে সিস্টেমাইজেশন, হার্ড সিস্টেম, সফট সিস্টেম, ইনফরমেশন সিস্টেম বললাম, এগুলো সে বানাবে। আর্কিটেক্ট কি করে? একটা বিল্ডিং এর আর্কিটেক্ট কি আইসা বিল্ডিংটা বানায়? না, আর্কিটেক্ট ডিজাইনটা করে, বিল্ডিং এর কোথায় জানালা থাকবে, বিল্ডিং এর কোথায় কি হবে, কিভাবে পুরো ডিজাইন, যে আমার যেই অফিসটা ডেকোরেশন হয়েছে, আমার রুমটা দেখতেছেন, এটা কোথায় কি বসবে, আর্কিটেক্ট কিন্তু ডিজাইন করে দিছে। ওই ডিজাইন ফলো করে করে এখানে যারা লেবার ছিল তারা ওইটা ফলো করে জিনিসটা বানাইছে। সো আর্কিটেক্ট হলো পুরা জিনিসটা বানাবে, আর এটাকে ফলো করবে কর্মীরা, ডুয়ার যারা, তারা। সো অনলি 3 থিংস হ্যাপেন ন্যাচারালি ইন অর্গানাইজেশন। আপনার কোম্পানিতে 3টা জিনিস ন্যাচারালি হবে, অটোমেটিক হবে, এটার জন্য আপনার কিছু করার দরকার নাই। নাম্বার 1 ফ্রিকশন, নাম্বার 1। নাম্বার 2 কনফিউশন, নাম্বার 3 আন্ডার পারফরমেন্স। এভরিথিং এলস রিকোয়ার্স লিডারশিপ। তার মানে লিডারশিপ রোলটা খুবই ইম্পর্টেন্ট। মানে ফ্রিকশন, এই যে ঝামেলা, অমুকে ওই এই টিম মেম্বারের সাথে ওই টিম মেম্বার লেগে যাবে, একজনের ভালো একজন দেখতে পাবেন, এগুলা ফ্রিকশন, এটা হবে। কনফিউশন, আপনি একটা যখন প্ল্যান দিবেন যে এই টার্গেটের মধ্যে, এই তারিখের মধ্যে এই টার্গেটটা ফিল আপ করতে হবে, এটা করতে হবে, কনফিউশনটা অটোমেটিক হবে। কিন্তু আচ্ছা, আমরা যে প্রশ্নগুলো লিখতেছি, প্রশ্নের জন্য আপনাদের সময় থাকতেছে, কাইন্ডলি প্লিজ আপনারা, সেলস ফানেলের ক্লাস তো আজকে না, এগুলো তো মার্কেটিং এর ক্লাস কালকে চলে গেছে। আপনাদের বলা হয়েছে যে প্রশ্ন লিখে রাখবেন, ক্লাস শেষে প্রশ্ন। বারবার এই যে প্রশ্ন দিচ্ছেন, এই ক্লাসের অনেক টপিক আমার মাথা থেকে ছুটে যাবে, তখন আপনারাই মিস করবেন। টফু মফু বফু এগুলো তো আমাদের ইয়ের ক্লাস, মার্কেটিং এর ক্লাস। টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, তারপরে বটম অফ দ্য ফানেল। হ্যাঁ, ব্রেক তো হবেই, আজকে 3rd ক্লাস, এটা তো নতুন জিজ্ঞেস করার দরকার নাই। প্লিজ চ্যাটটা অফ করেন, আমি চ্যাটের কোনো প্রশ্ন এখন নিচ্ছি না। আপনারা হ্যান্ড রেজ করবেন, যাদের হ্যান্ড রেজের সুযোগ হবে ওইখানে প্রশ্ন করবেন আজকের টপিকে। অনলি 3 থিংস হ্যাপেন ন্যাচারালি ইন অর্গানাইজেশন: ফ্রিকশন, কনফিউশন এন্ড আন্ডার পারফরমেন্স। তো এই জিনিসগুলো অটোমেটিক্যালি হবে। পারফরমেন্স অটোমেটিক ডাউন হবে, কনফিউশন অটোমেটিক ক্রিয়েট হবে, ফ্রিকশন অটোমেটিক ক্রিয়েট হবে। আপনার কাজ হচ্ছে এজ এ লিডার এগুলোকে প্যারা না নেওয়া, এগুলো অটোমেটিক হবে আপনাদের মাথায়। আজকে যেমন বলে দিলাম, এগুলো হইলে আপনার মন খারাপ করার দরকার নেই, এবং এই কথা আমি বলি নাই, হোল ওয়ার্ল্ডের ম্যানেজমেন্টের গুরু যাকে বলা হয় পিটার ড্রাকার বলছে। তার মানে এটা শুধু বাংলাদেশে না, আপনার কোম্পানিতে না, আমার কোম্পানিতে, সারা পৃথিবীর বড় বড় সকল কোম্পানিতেই এটা হয়, বিদে উনি এটা বলছে। কেন, উনিও অনেক বড় বড় কোম্পানির ম্যানেজমেন্ট কনসালটেন্সি দেয়। তাহলে এই জায়গায় আপনার কাজ কি? এজ এ লিডার আপনি জিনিসগুলো সর্ট আউট করবেন, এইগুলো নিয়ে আপনি প্রপার ড্রাইভ দিবেন, তাহলে এটা আপনার আসলে বেস্ট পারফরমেন্স বের হয়ে আসবে। এই জন্য কালচারটা খুব ইম্পর্টেন্ট। যেমন সফট সিস্টেমে আমরা বলছি কোর ভ্যালুস গুলা কিন্তু আপনার কালচার তৈরি করতে হেল্প করে, বিকজ কালচার ইটস স্ট্র্যাটেজি ফর ব্রেকফাস্ট। তার মানে আপনার স্ট্র্যাটেজি যদি অনেক ভালো হয়, আপনার কোম্পানির কালচার যদি বেটার না হয়, তাহলে কি হবে? আলটিমেটলি
কালচার আপনার স্ট্র্যাটেজি খেয়ে ফেলবে। আপনার স্ট্র্যাটেজি দেখবেন বাস্তবায়ন হচ্ছে না, অনেক ভালো ভালো প্ল্যান নিচ্ছেন কিন্তু এটা কাজ হবে না। তো এই জন্য টিমটা খুব ইম্পর্টেন্ট। ইটস দ্য টিম দ্যাট মেক্স দ্য ড্রিম পসিবল। আজকে আমরা একটু ব্রেকটা আগে নিয়ে নিব, আমরা 9:40 বা 9:45 মধ্যে নিবো আর কি। টিম, ইটস দ্য টিম দ্যাট মেক্স দ্য ড্রিম পসিবল। অর্থাৎ টিমটা আসলে আপনার যত বড় ড্রিম থাকুক, যত বড় প্ল্যান থাকুক, এই প্ল্যানটা বাস্তবায়ন করতে টিম আসলে খুব হেল্প করে। তার মানে আপনার কোম্পানিতে আসলে দুইটা কাজ সিম্পল। প্রথম কাজ হচ্ছে আপনার কাস্টমারকে টেক কেয়ার করা, আর দ্বিতীয় কাজ হচ্ছে বাজে, ও সরি সরি, ব্যবসা করতে গেলে সবার আগে যে দুইটা জিনিস লাগবে, নাম্বার ওয়ান লাগবে আপনার সাহস, নাম্বার টু লাগবে আপনার ধৈর্য। প্রচন্ড ধৈর্য। আপনি এখানে 2 মিনিট ধৈর্য ধরতে পারতেছেন না, কাস্টমারের জন্য 2 ঘন্টা বসে থাকতে হবে। এই যে আমাদের কর্পোরেট অর্ডার আনতে গিয়ে এমন হয় 6 ঘন্টা রিসিপশনে বসে রয়েছে। 6 ঘন্টা পরে তাদেরকে পারমিশন দেওয়া হয় রুমে ঢুকে স্যাম্পলটা পাস করানোর জন্য অথবা স্যাম্পলটা টেস্ট করানোর জন্য। তো প্রচন্ড ধৈর্য আপনাকে প্রতিনিয়ত ধরতে হবে ব্যবসা করতে গেলে। সাহস বাড়বে আপনি কন্টিনিউয়াস যখন আপনার স্কিল তৈরি করবেন তখন দেখবেন সাহস চলে আসছে। ব্রেইন মাস্টারি কোর্সটা কি? হ্যাঁ, ব্রেইন মাস্টারিটা খুবই এসেনশিয়াল কোর্স এখনকার পৃথিবীতে। আপনি কিভাবে কিভাবে নিজের প্রোডাক্টিভিটিটা ধরে রাখবেন, কিভাবে আপনি বেস্ট ওয়ার্ক করবেন, ব্রেইনকে কিভাবে বেস্ট পারফর্ম করাবেন, ওগুলোর উপরে আপডেটেড একটা কোর্স হচ্ছে ব্রেইন মাস্টারি। সাহস বাড়ানোর সহজ উপায়, বেশি বেশি সাহসী কাজ করবেন। ধরেন ভয় পেতেছেন, ভয় পাচ্তেছেন, বাট ভয়কে নিয়েই কাজটা ঝাঁপায় পড়েন, দেখবেন আপনার মধ্যে সাহস চলে আসছে। ইন্ট্রোভার্ট, এই আসিফ রেজা ভাইয়া, আমি তো হিউজ ইন্ট্রোভার্ট। আমার মতো ইন্ট্রোভার্ট লোক আমি মানুষের চোখের দিকে তাকায় কথা বলতাম না। এটাকে ভেঙে বের হইছি আমি। মানে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট কোনোটাই খারাপ না, কোনোটাই ভালো না। আমরা অনেক সময় মনে করি যে এক্সট্রোভার্ট মানে খুব ভালো, ইন্ট্রোভার্ট মানে মনে হয় ভালো না। ইন্ট্রোভার্টটা মনে হয়, আমি কিন্তু ফুললি ইন্ট্রোভার্ট একজন মানুষ, খুবই। ট্রেনিং এ যে এত কথা বলতেছি আপনাদের সাথে, এত ম্যানেজ করতেছি সব মানুষের সামনে, বাট আমি আসলে প্রয়োজনের বাইরে কোনো কথা বলি না। আমার ফ্যামিলির লোকজন বা আমার আত্মীয় স্বজন তারা সবাই জানে। ছোটবেলা থেকে আমাকে খুব খেপাইতো মানুষজন, আমার বিশেষ করে কাজিন টাজিন যারা থাকে, কথাই বলতাম না একদমই, বা মানুষের চোখে দিয়ে তাকাইতে ভয় লাগতো। তো আমি কি করছি, নিজেকে পুশ করে করে কথা বলতে ভয় পাই, তারপর একটু বলতাম। মানে আসতে চাইতো না কথা, মনে হইতো যে ইস কি বলবো, কি মনে করবে, লজ্জা, অনেক কিছু একবারে ঘিরে ধরতো। তো এটা উপায় হচ্ছে আপনি পুশ করা, নিজেকে পুশ, এই করে করে আস্তে আস্তে একটু 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 বলতে বলতে আহ এখন যে অবস্থায় চলে আসছি আলটিমেটলি আলহামদুলিল্লাহ, খুবই ভালো অবস্থা। গ্রোথ ক্লাবের তো আমাদের কার্যক্রম অলরেডি চলতেছে, ক্লাবের নাম দিয়ে না, বাট এই যে আপনারা যে বিবিএম থেকে আমাদের যে ডিসকাশন সেশন গুলো পাচ্ছেন, এগুলো গ্রোথ ক্লাবেরই পার্ট। ব্রেভ করার সামর্থ্য, আসলে পৃথিবীতে কোনো কিছুর সামর্থ্য নিয়ে আমরা পৃথিবীতে আসি না। সামর্থ্য আসলে তৈরি করতে হয়। সামর্থ্য তার অটোমেটিক কারো হয় না, আজকে নাই কালকে সামর্থ্য হবে। বাট আপনি যদি মনেই করেন যে আমার সামর্থ্য নেই, কোনোদিনও এটা আমার জন্য না, আপনি যখনই ফিল করবেন এই জিনিস, যেমন আমি একসময় মনে করতাম গাড়ি বাড়ি এগুলো আমার জন্য না, এখন মনে করি আমার জন্য। যখন থেকে আমার জন্য মনে করা শুরু করছি, তখন আমি কোটি টাকার গাড়ি কিনতে পারছি, কোটি টাকার ফ্ল্যাট তৈরি করতে পারছি। সো এগুলো ইজিলি তখন হয়ে যায়। সামর্থ্য বানাইতে হয়। এমন অবস্থায় বিজনেস বাড়ান। ব্রেভ কোর্সের 10 লাখ টাকা 10 দিনের কামাই। একদিনে আমাদের ব্রেভে যারা আসে তাদের আহ আমাদের ব্রেভে আমাদের ব্রেভ কোর্স যখন শেষ দিকে চলে আসে, 5 মাস যখন কমপ্লিট হয়, তখন আমরা একটা চ্যালেঞ্জ দিই, 1 ডে 1 মিলিয়ন। একদিনে 10 লক্ষ টাকা প্রফিট করতে হবে। তাদেরকে প্রস্তুত করে করে এমন একটা জায়গায় আনি, এবং এটা অলরেডি প্রচুর ব্রেভ মেম্বার করতেছে। একবার করে মজা পেলে তারা বলে স্যার এই মাসে আরো 5 বার করবো, সামনের মাসে আরো 2 বার করবো, আরো 10 বার করবো, এইভাবে চলে আসছে। আইডিয়া লাগে না, একটা প্রোডাক্ট চুজ করেন, ওটা বেচা শুরু করেন। বিজনেসের আবার আইডিয়ার কি আছে? যে একটা প্রোডাক্ট চুজ করবেন, ওটা বেচতে পারলেই বিজনেস। আমরা বিজনেস রে যেই ভয় ভাই, যেই চিন্তা, এত কিছু না ভাই, সিম্পল। বাচ্চা বাচ্চা 10 11 12 বছরের পোলাপান ওয়ার্ল্ড ওয়াইড এখন ব্যবসা করে মিলিয়ন মিলিয়ন ডলার কামাইতেছে।
আমরা মনে করি বিরাট নিশ অমুক সেমুক এইসব, এত কিছু না ভাই। শুরু করে দেন সাহস করে, এবং দেখবেন যে আস্তে আস্তে স্কিল নেন, বই পুস্তকগুলো পড়া শুরু করেন। এটা আমরা অনেক বড় করে দেখি বিজনেস টাকা পয়সারে আমাদের দেশেই, পৃথিবীর অন্য দেশে এটা দেখেন। আমরা একটু গরিব দেশ, আমরা পিছায় গেছি, যার কারণে আমরা এইভাবে ভয় পাই আর কি জিনিসগুলো। সো বিগ মিস্টেক, আমরা টিম বিল্ডিং এর সবচেয়ে বড় যে মিস্টেকটা করি, বিল্ড টিম লাইক এ ফ্যামিলি। ফ্যামিলি ক্রিয়েটস কমফোর্ট জোন। আমরা ফ্যামিলিকে একটা টিমকে বানাই দিচ্ছি, এই তোমরা আমরা এক পরিবারের মতো, আমরা এক পরিবার, একসাথে ব্যবসা করব, এই করব। সো বিল্ড টিম লাইক ফ্যামিলি, এটা একটা বিগ মিস্টেক, কারণ ফ্যামিলি ক্রিয়েটস কমফোর্ট জোন। যখনই আপনি ফ্যামিলি বলছেন, তার মানে হলো গিয়ে আপনি তাদেরকে কমফোর্ট দিচ্ছেন, এবং এরা তখন এদেরকে না চাপ দিতে পারবেন না, এদেরকে জোর দিয়ে কাজ করাইতে পারবেন না, অন্য কোনো কিছু করতে পারবেন। এজন্য আসলে টিমকে কখনোই তাহলে কিভাবে বিল্ড করবেন? বিল্ড ইউর টিম লাইক অ্যান আর্মি। ওয়ান সোলজার টুক আ বুলেট অন বিহাফ অফ অ্যানাদার সোলজার। তার মানে টিম হবে একটা আর্মির মতো, তারা ওয়েল ডিসিপ্লিন থাকবে, তারা স্ট্রাকচারে চলবে, তারা একটা ফরম্যাট মেনটেন করবে। সো আমরা ফ্যামিলির মতো না, সবাই খালি পরিবার বানাইতে বানাইতে। আমরা কাইন্ডলি একটু চ্যাটটা অফ করি এখন প্লিজ, যা আবার চ্যাটে লেখাপড়া হবে আমরা জাস্ট এটা 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব, তখন আবার লিখতে পারবো। সো বিল্ড ইউর টিম লাইক এন আর্মি, ওয়ান সোলজার টুকে। আর্মিতে কি হয়, সবাই একটা কিন্তু ওইটাও একটা ফ্যামিলি, বাট স্ট্রাকচারে চলে, একটা ডিসিপ্লিন মেনটেন করে, এবং ওই ডিসিপ্লিন অনুযায়ী চলে বিধায় একজন সোলজার আরেকজন সোলজারের জন্য বুকে বুলেট নিয়ে নেয়, এমন ভাবে প্রস্তুত করে। এবং তারা জানে, আর্মিতে খেয়াল করে দেখেন, কোন ভুলটা করলে কোন পানিশমেন্টটা হবে, এবং ভুল যদি করে ওই পানিশমেন্ট হবেই হবে। এবং অনেকগুলো রুলস ডেকোরাম সিস্টেম ডেভেলপ করা আছে, আপনি আর্মিতে ঢুকে ওই সিস্টেমের বাইরে কিছু করতে পারবেন না। তার মানে আপনার যখন একটা সিস্টেম ডেভেলপ থাকবে, ফরম্যাট ডেভেলপ করা থাকবে, সবাই ওই ফরম্যাট মেনে চলতে বাধ্য। ফরম্যাট না মানলেই তাকে সিস্টেম থেকে আউট করে দেওয়া হবে। পাওয়ার প্রিন্সিপাল, ইউ ডোন্ট ডু দ্য বিজনেস, ইউ বিল্ড দ্য পিপল অ্যান্ড পিপল বিল্ড দ্য বিজনেস। আমরা আসলে মেইনলি বিজনেস করি না, যারা বড় বিজনেসের একক, আপনি এখন সিঙ্গেল এন্টারপ্রেনিয়র আছেন, আপনার হিসাবটা আলাদা। কিন্তু আপনি যদি বিগ বিজনেস বিল্ড করতে চান, তাহলে আপনার কাজ কি? ইউ বিল্ড দ্য পিপল অ্যান্ড পিপল বিল্ড দ্য বিজনেস। রিচার্ড ব্রানসন এই ক্ষেত্রে একটা দারুণ কথা বলেছেন, আই টেক কেয়ার মাই এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ি টেক কেয়ার মাই বিজনেস। আপনি যখন এমপ্লয়িকে টেক কেয়ার করবেন, তাদেরকে তৈরি করবেন, তারা আপনার বিজনেসকে টেক কেয়ার করবে। You make money when you hire the right people. Employee is a rented asset, human capital. For every asset, there must be a return on investment. Don't hire from your family and relatives. If no one is perfect in your country, hire from another country. Don't hire from your family and relatives. আমরা বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে সবচেয়ে বড় যেই ভুলটা কমনলি করি, সেটা হচ্ছে ব্যবসা শুরুর পরে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, মামা, চাচা, খালু, ফুপা, তাদেরকে ব্যবসায়ী না বসাই। রিলেটিভ, আমার পাড়ার আহ, পরিচিত, আমার গ্রামের, আমার দোস্ত, এই কাছের মানুষগুলোকে এনে আমরা যখন ব্যবসায় আনি, যেই প্রবলেমটা হয়, আলটিমেটলি তাদের থেকে আমরা ভালো পারফরমেন্স বের করতে পারি না। ট্রুলি দিস ইজ দ্য রিয়েলিটি, দিস ইজ দ্য হার্শ ট্রুথ। আমরা এদেরকে এনে, এখন আপনার খালাতো ভাইকে আপনি ব্যবসায় আনছেন, অথবা আপনার কোম্পানিতে টিম মেম্বার হিসেবে নিয়োগ দিচ্ছেন, ও ভালো পারফর্ম করতেছে না, না ওরে আপনি কিছু জোর গলায় বলতে পারেন, না ওরে আপনি ফায়ার করতে পারেন। কারণ ফায়ার করতে গেলে খালা গিয়ে মায়ের কাছে হাজির হবে, এই তোর পোলার কাছে আমার পোলারে দিলাম, এখন ওরে তো চাকরি থেকে বের করে দিছে, এখন কি করবে, এরকম মানে ফ্যামিলিগত তখন বড় দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। আমি এরকম আপনাদের গ্রোথ চ্যালেঞ্জ এরকম অনেককে পেয়েছি যারা ফ্যামিলি মেম্বার দ্বারা ক্ষতিগ্রস্ত। আমাদের মনে হয় শুরুর দিকে 2 না 3 নাম্বার গ্রোথ চ্যালেঞ্জে একজনকে পেয়েছিলাম, সে তার বোন জামাইকে তার পুরো কোম্পানির দায়িত্ব, টাকা পয়সা, ম্যানেজার হিসেবে দায়িত্ব দিছে। সে 50 লক্ষ টাকা ওইখান থেকে সরায় ফেলে তার এখন এত বাজে অবস্থা, ব্যবসা একদম ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে। এখন আমরা তাহলে কি করব? আমরা থাকে এই জিনিসগুলো যখন ফ্যামিলি ইস্যুতে পরিণত হয়, আলটিমেটলি দেখবেন যে এক ঝামেলা গিয়ে আরেক জায়গায় জড়ায়।
তো এই জন্য এটা আমি সবসময় মেনটেন করতে বলি। এবং যেটা করবেন, ইউ মেক মানি হোয়েন ইউ হায়ার দ্য রাইট পিপল। আপনাকে মনে রাখতে হবে আপনাকে রাইট পিপল হায়ার করতে হবে, যারা আপনার ব্যবসাকে গ্রোথের জন্য, ডেভেলপ করার জন্য আসলে হেল্প করতে পারবে। সো আপনি উইদাউট স্কিল কাউকে নিয়োগ দিবেন না কাইন্ডলি, এটা খুঁজতে 5 বার লাগুক। আমরা যে ভুলটা করি, আমরা এমপ্লয়ি হায়ার করার জন্য ভালো প্রস্তুতি নেই না, ভালো সময় নেই না। আপনি ফায়ার ফাস্ট হায়ার স্লো, মানে কি, যেই কর্মী কাজ করবে না তাকে ফার্স্ট ফায়ার করবেন, কিন্তু হায়ার করার সময় অনেক জেনে বুঝে যাচাই বাছাই 5টা ইন্টারভিউ নেন, কোনো সমস্যা নেই। 5 বার বিডি জবসে বিজ্ঞাপন দেন, বাট একটা লোক যদি আপনার পারফেক্ট কোম্পানিতে জয়েন করে, আপনি দেখবেন পুরো কোম্পানির গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। ডাম বিজনেস ওনার থিংস লোকাল, স্মার্ট থিঙ্ক ন্যাশনাল, অ্যান্ড ব্রেভ থিংস ইন্টারন্যাশনাল। আমরা এমন ভাবে ব্রেভদের কোচিং করাই, ডাম বিজনেস ওনার থিঙ্ক লোকাল, মানে আমার গ্রামের লোক না সব আমার ব্যবসায় জয়েন করে দেবে না। থিঙ্ক স্মার্ট, থিঙ্ক ন্যাশনাল, থিঙ্ক ইন্টারন্যাশনাল। আপনার কোম্পানির লেভেল অনুযায়ী যদি এমন হয় দেশের কাউকে যোগ্য পাওয়া যাচ্ছে না, আপনি বাইরে থেকে হায়ার করেন। এখন এটা নিয়ে আপনারা হয়তো দ্বিমত করতে পারেন, এবং বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি বা অনেক কোম্পানিতে দেখবেন ইন্ডিয়ান, শ্রীলঙ্কাররা লিড দিচ্ছে, কেন বাঙালি নেওয়া হয় না? এখন ধরেন একটা শ্রীলঙ্কানরে আইনা আপনি 12 লাখ টাকা বা 15 লাখ টাকা বেতন দিলেন, ওরে আনার পরে আপনার 150 কোটি টাকার বিজনেস হইতেছে। এখন ওই জায়গায় আপনি একটা বাঙালি পিপল নিয়োগ দেওয়ার পরে আপনার বিজনেস নাইমা আসতেছে 20 কোটিতে বা 50 কোটিতে। তাহলে 50 কোটির জায়গায় বিজনেসটা যদি একদম শ্রীলঙ্কার নিয়োগ দিলে 150 কোটি হয়, তাহলে তো আমি শ্রীলঙ্কানই নিয়োগ দিব। এখন অনেকে বলবেন যে না, এটা তো দেশাত্মবোধ হইলো না, এটা সেটা। ভাই, এই শ্রীলঙ্কার নিয়োগ দিয়ে আমার 150 কোটি টাকার ব্যবসা হইলে 50 কোটির জায়গায় এটা তো দেশেরই কাজ হইলো। আমার আরো 100 কোটি টাকা বেশি সেল হইলে আরো 100 এমপ্লয়ি বা 1000 এমপ্লয়ি এখানে কাজ করার সুযোগ পাবে। এখন আমরা দেখি টপ পদগুলোরে কেন বাঙালি নিয়োগ দেওয়া হয় না? আলটিমেটলি ওই লেভেলের স্কিলড পিপল আসলে আমাদের দেশে কম, ট্রুলি স্পিকিং, কারণ আমরা শেখার দিকে মনোযোগী কম। সো আপনার ওই লেভেলে চিন্তা করেন, যখন বিজনেস বড় হয়ে যাচ্ছে আলটিমেটলি তখন যদি ইন্টারন্যাশনাল পিপল লাগে, আপনাকে ইন্টারন্যাশনাল পিপল নিয়োগ দিয়ে কাজ করতে হবে। এবং আরেকটা বড় ফ্যাক্টর আমাদের মাইন্ডে কাজ করে, অন ইউর মাইন্ড ভার্সেস অন দেয়ার মাইন্ডস। অর্থাৎ আমরা মনে করি আমরা যাদেরকে নিয়োগ দিলাম তারা আমার মতো কাজ করবে, আমার মতো চিন্তা করবে, আমার মতো করেই সবকিছু করবে। বাট আপনি এইভাবে ভাইবা দেখেন, ইফ দে থিঙ্ক লাইক ইউ, দে উড বি ইউ। কোনোদিনও আপনার কোনো এমপ্লয়ি, কোনো টিম মেম্বার আপনার লেভেলে পারফর্ম করবে না, কারণ আপনি তো ফাউন্ডার, কোম্পানির কি রোল আপনি। তো আপনার এমপ্লয়ি যেদিন আপনার মতো করে ভাববে, সে তো আপনার মতো হয়ে যাবে, সে তখন আপনার মতো ব্যবসা দিয়ে বসবে। তো এই জায়গায় একটা মেন্টাল ডিফারেন্সের জায়গা থাকবে, এটা আপনাকে মাথায় রেখেই ড্রাইভ করতে হবে। সো আপনি ভাবছেন দে, ডু ইউ থিঙ্ক দে নিড টু ওনারশিপ মেন্টালিটি, বাট ইটস নট দ্য রাইট মেন্টাল মডেল। সো আমার এমপ্লয়িকে এমপ্লয়ির জায়গায় ভেবে তাদের থেকে আমি বেস্ট আউটপুট বের করে নিয়ে কাজ করব। বাট আমি এটা কখনো আশা করব না যে তারা আমার মতো করেই সবকিছুকে চিন্তা করবে। তারা তাদের জগৎ অনুযায়ী, ব্যবসাটা আপনার, এটা বড় হলে কোটি টাকা হবে, অনার পাবেন, পরিচিতি হবে, এটা তো তাদের হবে না, তারা তাদের মতো চিন্তা করবে। সো আপনি যখন তাদের থেকে পারফরমেন্স বের করতে যাবেন, তাদের মতো করে জিনিসটাকে চিন্তা করবেন। এখানে দেখেন খুবই পাওয়ারফুল একটা কথা বলেছি, এমপ্লয়ি সেল টাইম অ্যান্ড ট্যালেন্টস, এন্টারপ্রেনিউরস বাই টাইম অ্যান্ড ট্যালেন্টস। এমপ্লয়িজ কি করে? এমপ্লয়িজরা সময় এবং তাদের ট্যালেন্টসটা বিক্রি করে, আর আমরা যারা উদ্যোক্তা আমরা এটা কিনি। এন্টারপ্রেনিউরস বাই টাইম অ্যান্ড ট্যালেন্টস, কত ইন্টারেস্টিং জিনিস দেখেন। খুবই মজার একটা ইনফরমেশন, খেয়াল করে দেখেন, পৃথিবীর যত বিজনেস আছে সারা পৃথিবীতে, শুধু আমেরিকাতেই 31 মিলিয়ন বিজনেস আছে। এত ব্যবসা কারা চালায়? ব্যবসা কিন্তু চালায় সব এমপ্লয়িরা। খুবই ইন্টারেস্টিং, খেয়াল করে দেখেন, বিজনেস আসলে চালায় এমপ্লয়িরা, কিন্তু বিজনেসের পুরা অ্যাচিভমেন্টটা ভোগ করে বিজনেসের মালিকরা। কেন? এটা রিজনটা কি? রিজন হচ্ছে এমপ্লয়ি কি করে, তার সময়টাকে বিক্রি করে, আর ব্যবসায়ীরা সময় কিনে। ধরেন আজকে যদি বাংলাদেশের মেঘনা গ্রুপের কথাই ধরেন এখানে সে 50,000 এমপ্লয়ি আছে। এই 50,000 এমপ্লয়ির পুরা সময় এবং তাদের যে ট্যালেন্টটা মেঘনা গ্রুপ কিনে নিছে, কিনে নিয়ে ওই সময় দিয়ে তারা পুরা ব্যবসাটা দাঁড় করায়। অর্থাৎ এই 50,000 মানুষের সময় কিনতে ধরেন তার 50 কোটি টাকা লাগছে বা 500 কোটি টাকা লাগছে।
তাহলে 500 কোটি টাকা দিয়ে আমি সময় অ্যান্ড টাইম অ্যান্ড ট্যালেন্ট কিনলাম 50,000 লোকের, আর তাদের পারফরমেন্স দিয়ে আমি 5,000 কোটি টাকার ব্যবসা করলাম। তার মানে বিজনেস আসলে পণ্য কেনা বেচা না, বিজনেস আছে টাইম অ্যান্ড ট্যালেন্ট কেনা এবং এইগুলাকে কনভার্ট করে টাকায় রূপান্তর করা। এটা হচ্ছে আলটিমেট বিজনেস। তার মানে উদ্যোক্তারা দেখেন কত ট্যালেন্টেড এবং কত মানে পাওয়ারফুল থিঙ্কার, যার কারণে এতগুলা মানুষের দেখেন এজ এ এমপ্লয়ি আপনি যদি চাকরি করেন একজন ব্যক্তি আসলে আপনি কয় টাকা কামাইতে পারবেন? কারণ টাইম ইজ এ লিমিটেড রিসোর্স। সো আপনি যদি ধরেন প্রতিদিন 12 ঘন্টাও কাজ করেন, 15 ঘন্টাও কাজ করেন, তাহলে এক মাসে আসলে আপনি কত ঘন্টা কাজ করতে পারেন? 450-500 ঘন্টা কাজ করলেন এক মাসে। এক বছরে বড় জোর আপনি 5,000 ঘন্টা কাজ করলেন। কিন্তু আপনার কোম্পানিতে যদি 500 এমপ্লয়ি থাকে বা 50 জন এমপ্লয়িও থাকে, 50 জন এমপ্লয়ি প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করলে পার ডে আপনার 500 ঘন্টা কাজ হয়। আর আপনি একা কাজ করতে পারবেন সারা মাসে 500 ঘন্টা। তাহলে এই জন্য কিন্তু ব্যবসায়ীদের ইনকাম অনেক আনলিমিটেড করার সুযোগ থাকে, অনেক বিগার ওয়েতে ইনকাম করার সুযোগ থাকে, কারণ আমরা অন্যদের টাইম এন্ড ট্যালেন্টটাকে ইউজ করতে পারতেছি আমার কাজের জন্য। চাকরি করছেন মানে কি? আপনি অন্য কারো স্বপ্ন বিল্ড করছেন, অন্য কারো কোম্পানি বিল্ড করছেন। আর বিজনেস করছেন মানে অন্য মানুষটা এসে আপনার কোম্পানি বিল্ড করবে। ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাতে। সো এখন বিজনেস তাহলে সবাই করে না কেন? কারণ সবার মধ্যে সাহসটা থাকে না, সবার মধ্যে ধৈর্যটা থাকে না। এই দুইটা জিনিসের অভাবের কারণে আসলে মানুষ বিজনেসে নামতে পারে না, বিধায় মানুষ বেশিরভাগ সিকিউর ফিল করে চাকরি করার দিকে। সো এন্টারপ্রেনার্স বাই এমপ্লয়িজ টাইম এন্ড ট্যালেন্টস এন্ড মেক প্রফিট অ্যারাউন্ড ইট। দিস ইজ দ্য বিজনেস, আলটিমেট বিজনেস। সো হোয়াট কাইন্ড অফ এমপ্লয়িজ ডু ইউ নিড? The only employee you need is a profitable employee. তাহলে আজকে থেকে আপনার কোম্পানিতে আসলে প্রফিটেবল এমপ্লয়ি নিয়োগ দিতে হবে, যাদের দিয়ে আসলে আলটিমেট আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। তা আমরা কিভাবে চিহ্নিত করব কোনটা প্রফিটেবল আর আনপ্রফিটেবল? এটার জন্য আমি একটা দারুণ মেট্রিক্স শেয়ার করছি আপনাদের সাথে, এমপ্লয়ি মেট্রিক্স। এইখানে আপনারা দেখেন ওয়াই এক্সিসে আছে পারফরমেন্স, এক্স এক্সিসে আছে কালচার। তাহলে এইখানে আমরা আমাদের এমপ্লয়ি গুলোকে 4টা ভাগে ভাগ করছি। দেয়ার আর 4 টাইপস অফ এমপ্লয়ি। আমাদের যত এমপ্লয়ি যারা বিগ টিম, যারা এখনো সিঙ্গেল, তারা হয়তো এই লার্নিংটা এখনই অনুভব করবেন না, কিন্তু যারা অলরেডি টিম চালাচ্ছেন, লিডারশিপ রোলে আছেন, তারা এটা খুব মজা পাবেন এই স্লাইডটা, যে কিভাবে আপনি পুরো এমপ্লয়িদেরকে স্ট্রিম লাইনে নিয়ে আসবেন। সো এইখানে পারফরমেন্স মেট্রিক্স এবং এখানে এমপ্লয়ি মেট্রিক্স আমরা উপরে দেখতে পাচ্ছি পারফরমেন্স, এর নিচে হচ্ছে কালচার। এবং এখানে আমরা 4 ধরনের টিম মেম্বার দেখছি। একটা হলো এ প্লেয়ার, একটা হচ্ছে বি প্লেয়ার, একটা ডি প্লেয়ার, একটা সি প্লেয়ার। এ প্লেয়ার কারা? এ প্লেয়ারটা দেখেন তার যে পজিশনিংটা এখানে দেখা যাচ্ছে, এ প্লেয়ার তাদের পারফরমেন্স অনেক হাই, পারফরমেন্সের বারটার দিকে উপরের দিকে আছে তাদের। আবার কালচারের বারে খেয়াল করে দেখেন এই দিকেও তারা বেশি আছে। তার মানে তাদের পারফরমেন্স হাই, কালচার হাই। পারফরমেন্স মানে তার যে নির্দিষ্ট ডিপার্টমেন্টের যে দায়িত্বটা তাকে দেয়া, সে দায়িত্বে পারফেক্ট, স্কিলড, যথেষ্ট ভালো পারফর্ম করে। আর কালচার কোনটা? কোম্পানির যে ভ্যালুজ, কোম্পানির যে নিয়ম কানুন, কোম্পানির যে রুলস রেগুলেশন। এই যে আমরা যেমন আমাদের ছোট্ট করে হেলথ যে ভ্যালুসটা বললাম, 5টা ভ্যালুস, তাহলে এটা কি? এটা আমাদের একটা কালচারের পার্ট। এখন একজন এমপ্লয়ি পারফরমেন্স ভালো করতেছে এবং এই কালচারের যে 5টা ভ্যালুস এবং আমাদের নিয়ম কানুন, আমাদের গাইডলাইন, আমাদের যে প্রিন্সিপালস, এগুলো সে খুব ভালো ফলো করে, তাহলে সে হচ্ছে আমার কোম্পানির জন্য এ প্লেয়ার, বেস্ট প্লেয়ার সে। আবার বি প্লেয়ার কারা? বি প্লেয়ার হচ্ছে যার পারফরমেন্স, সো কালচার এবং পারফরমেন্স দুইটা যখন হাই, আমরা তখন এদেরকে বলবো বেস্ট এমপ্লয়ি। এবং আজকে যে সারা পৃথিবীর অ্যাপেল থেকে শুরু করে অ্যামাজন, আজকে টেসলা থেকে শুরু করে ধরেন পৃথিবীর বিলিয়ন ডলার যত কোম্পানি, এবং অ্যাপেলে কোনো এ প্লেয়ার ছাড়া কোনো প্লেয়ারই নেই। দ্যাট ইজ ওয়ে অ্যাপেল পৃথিবীর এখনো পর্যন্ত, স্টিভ জবস মারা গেছে বাট অ্যাপেল এখনো পৃথিবীর নাম্বার 1 ব্র্যান্ড। কারা? বি প্লেয়ার হচ্ছে তাদের কালচার অনেক হাই, বেস্ট কালচার তারা মেনটেন করে, কিন্তু তাদের পারফরমেন্স ডাউন। অর্থাৎ কোম্পানি রুলস রেগুলেশন মেনটেন করে, অন টাইমে অফিসে আসে, বসের হয়তো ব্যাক টেনে দেয়, সবই করে দেয়, সবার সাথে টিম বন্ডিংও ভালো, সবার সাথে গুড রিলেশন, খুবই আন্তরিক, এবং আপনারও ভালো লাগে যে আপনার ব্যাগ টেনে দেয়, বাজার করে দেয়, আপনার সাথে সাথে আপনি যতক্ষণ অফিসে থাকেন ও বসে থাকে, তো এতে আপনি খুশি, কারণ কালচারালি ও ফিট, পারফেক্ট।
কিন্তু ওর সমস্যা কি, ওর পারফরমেন্স, ওর যে নির্দিষ্ট ডিপার্টমেন্টের কাজ, এই কাজও ঠিক মতো করে না। তাহলে কি দাঁড়াইলো, যে ও কালচারালি ফিট বা পারফরমেন্স লো, এরা হচ্ছে বি প্লেয়ার। এবার আসেন সি প্লেয়ার। সি প্লেয়ার কারা? সি প্লেয়ার হচ্ছে, আচ্ছা এখানে ডিটেল লেখা আছে, এখান থেকে দেখেন সবাই বুঝতে সুবিধা হবে। বি প্লেয়ার কি পেলাম? হাই কালচার লো পারফরমেন্স। এবার দেখেন সি প্লেয়ার কারা? হাই পারফরমেন্স লো কালচার। তার মানে এই যে এখানে খেয়াল করে দেখেন, এই যে এখানে আছে, তাদের পারফরমেন্স খুব হাই। সি প্লেয়ার যে কোনো কাজ, সে মার্কেটিং এর কাজ দিচ্ছেন ভালো পারে, কাস্টমার কেয়ারের যে রোল, তার যে নির্দিষ্ট রোলের যে দায়িত্ব, ওইটা খুব ভালো সে পালন করতে পারছে। কিন্তু কোম্পানির নিয়ম কানুন, সে অন টাইমে অফিসে আসে না, আগে আগে বের হয়ে যায়, হুটহাট ছুটি নেয়। কোম্পানির কালচার টালচার, এই যে আমরা যে হেলথ ইয়া বলছি, হ্যাপি থাকা, মুড, সবার সাথে মিশে কাজ করা, এগুলোতে সে পরোয়া করে না। তার মানে তার নির্দিষ্ট কাজটার বাইরে বাকি কোম্পানির কি আছে না আছে, এগুলো কোম্পানির একটা বড় প্রোগ্রাম বা কোনো একটা জায়গায় ট্যুরের অ্যারেঞ্জমেন্ট বা আলাদা কিছু, ওই জায়গাগুলোতে সে কালচারালি ফিট না। এরা হচ্ছে সি প্লেয়ার, পারফরমেন্স হাই, কালচার লো। আর ডি প্লেয়ার, ডি প্লেয়ার কারা? তাদের পারফরমেন্সও চরম বাজে অবস্থা, যেই কামই দেন ওই কামই ভালো মতো করতে পারে না। আবার তাদের যে কালচার, ডি প্লেয়ার হচ্ছে যাদের পারফরমেন্সের অবস্থা চরম বাজে, আবার কোম্পানির কালচারও ঠিক মতো মানে না, এরা হচ্ছে ডি প্লেয়ার। তাহলে আমরা এই যে চারটা টাইপস দেখলাম, চারটা ধরন দেখলাম, প্রতিটা কোম্পানিতে, সব জায়গাতে। আমি এই ট্রেনিংটা বাংলাদেশের অনেক বড় বড় কর্পোরেট কোম্পানিকেও করাইছি। আমি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর ওদের যে লিডিং পর্যায়ের টিম, তারা এটা দেখার পরে বললো যে এই একটা জিনিস দিয়ে আমরা পুরা শত শত এমপ্লয়িকে পুরো সুন্দর একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে পারবো। সো আপনারা খেয়াল করে দেখেন, তাহলে আমাদের এই যে চার ধরনের কর্মী, চার ধরনের টিম মেম্বার, তাদের নিয়ে আমরা কি করব, কার জন্য আমার কি ফর্মুলা, কার জন্য কি ঔষধের ব্যবস্থা করব। এইখানে এ প্লেয়ার যারা, এখানে আমি ঔষধ দিচ্ছি, লিভ দেম অ্যালাউন, জাস্ট টেকেন আ গুড কেয়ার। তার মানে যারা এ প্লেয়ার আছে তাদেরকে আপনি একলা ছেড়ে দেন, তাদেরকে জাস্ট একটু টেক কেয়ার করেন। ও যে পারফর্ম করতেছে, ওকে জাস্ট টেক কেয়ার করেন, আলটিমেটলি ওর থেকে যাতে একটা বেস্ট পারফরমেন্স বের হয়ে আসে। বি প্লেয়ার, তারা এ প্লেয়ার কারা? হাই কালচার, হাই পারফরমেন্স, তাকে আপনি জাস্ট সিম্পল টেক কেয়ার করেন। বি প্লেয়ার কারা? হাই কালচার, লো পারফরমেন্স, অর্থাৎ কোম্পানির নিয়ম কানুন সব মানে, আপনার ব্যাক টেনে দেয়, কোম্পানির সব কিছুতে ডেডিকেটেড, কিন্তু ওর কাজটা ঠিক মতো বোঝে না। তার মানে ওর হচ্ছে স্কিলে ঘাটতি। দে ওয়ান্ট টু ডু গুড বাট ডোন্ট নো হাউ। তাহলে তাদের জন্য আসলে স্কিলে ঘাটতি। নাম্বার সি, সি প্লেয়ার যারা, দে নিড কোচিং। এদের কারা? হাই পারফরমেন্স লো কালচার, অর্থাৎ কোম্পানির পারফরমেন্সের জন্য ভালো, বাট কোম্পানির আসে তো হয়তো দুইটা হেডফোন কানের মধ্যে লাগায় কাজ করতেছে, কারোর সাথে কথা নেই, মিশা নেই, কিছু নাই, শুধু ওর কাজ করে ও চলে যাচ্ছে। ওদের কি, দে নিড কোচিং উইথ কনসিকুয়েন্স, ফ্রেন্ডলি বাট ফার্মলি আস্ক দ্য সিনারিও, টেক অ্যাকশন টুগেদার। তাদের সাথে আপনি বসেন, তাদের সাথে মিট করে প্ল্যান করেন। তারপর ডি প্লেয়ার হচ্ছে লো পারফরমেন্স লো কালচার। তাদের কি করবেন? দে নিড টু বি ফায়ার্ড বাই নাও। তাদের আর একদিনও কোম্পানিতে রাখার দরকার নাই, কারণ ওরা আপনার পুরো পারফরমেন্স স্ট্রাকচার নষ্ট করে দিবে। আপনার যে স্ট্যান্ডার্ড, আপনার যে সেট পয়েন্ট, এটাকে নামায় ফেলবে তারা। দে নিড টু বি ফায়ার্ড বাই নাও, ফায়ার ফাস্ট, হায়ার স্লো, যে বলেছি। সো আমরা অনেক সময়, ও তো আমার মামাতো ভাই, ছেলেটা তো গরিব, আচ্ছা ও তো অমুক, এগুলার কারণে ওকে তো আমি এখন ফায়ার করলে ও কই যাবে, কি করবে, ওকে বাঁচাইতে গিয়ে দেখা গেল আপনার ব্যবসা নষ্ট হবে। দে নিড টু বি ফায়ার্ড বাই নাও। তাহলে আমরা স্ট্রিম লাইনে কিভাবে নিয়ে আসলাম? ওকে, থ্যাংক ইউ, আর লিখতে হবে না, ওকে ডান। আমরা এ প্লেয়ারদেরকে জাস্ট গুড কেয়ার করব, বি প্লেয়ারদের আমরা কি করব? স্কিল করব, তাদেরকে বই পুস্তক পড়তে দিব, তাদেরকে ট্রেনিং এ জয়েন করাবো। অর্থাৎ সে কাস্টমার কেয়ারে নিয়োগ দিয়েছেন, কাস্টমার কেয়ারের কাজটা ভালো পারে না, অন্য সব ভালো করতেছে। হ্যাঁ, ওইটাই বলতেছি, বি প্লেয়ারটা তার পারফরমেন্সে গ্যাপ, কালচারালি সে ফিট, তার মানে ছেলেটা আন্তরিক, কোম্পানির জন্য ভালো অ্যাসেট, বাট ওর গ্যাপটা যেটা, ওর স্কিলে গ্যাপ, দ্যাট ইজ ওয়াই সে পারফর্ম করতে পারছে না। তার মানে ওকে যেই ডিপার্টমেন্টে আপনি নিয়োগ দিয়েছেন, ওই ডিপার্টমেন্ট রিলেটেড স্কিলের জন্য ওকে কোনো
ট্রেনিং সেন্টারে জয়েন করান, অথবা কোনো ট্রেনিং করান, অথবা কোনো বই পড়ান, যাতে ওর স্কিলটা তৈরি হলে ও পরবর্তীতে একজন এ প্লেয়ার হয়ে যাবে। বি প্লেয়ারকে এ প্লেয়ার তৈরি করা সহজ, আর সি প্লেয়ারও কিন্তু এ প্লেয়ার লেভেলের পারফর্মার। কিন্তু ওর সাথে আপনি বসেন, একদিন লাঞ্চে বসেন বা ডিনারে যান, বসে যে দেখো তুমি তো কাজ ভালো করো তোমার সব দিক থেকে, তুমি একটু কোম্পানির নিয়মগুলো, তুমি অন টাইমে অফিসে আসো না কেন, হুটহাট বের হয়ে যাও, দেখা গেল 3 দিন খবর নাই, অফিস থেকে ছুটি নেয় নাই, তার মানে কালচারালিও আনফিট। তখন ওকে একটু কোচিং এর মাধ্যমে বোঝানো যে ইয়া, আর ডি গুলা ক্লিন করেন, ডি প্লেয়ার গুলো যে আপনি ক্লিন করবেন, এতে সবচেয়ে বেশি খুশি হবে আপনার কোম্পানির বেস্ট পারফর্মার যারা এ প্লেয়ার গুলা। ফার্স্ট স্টেপ তাহলে কি হলো? প্রথম আমাদের পদক্ষেপ হবে ফায়ার অল দা ডি প্লেয়ার ফার্স্ট, এন্ড এ প্লেয়ার উইল বি হ্যাপি উইথ দিস স্টেপ। প্রথম কাজ আপনার কোম্পানির আগাছা সব ক্লিন করে ফেলা, আগাছা আগাছা পরিষ্কার করা। দিস ইজ দ্য নাম্বার ওয়ান টাস্ক। এতে কি হবে? আপনার যারা পারফর্মার তারা খুশি হবে। সেকেন্ড স্টেপ, কনভারসেশন উইথ দ্য সি প্লেয়ার। সি প্লেয়ার কারা? সি প্লেয়ার হচ্ছে তারা পারফরমেন্স ভালো করে বাট কালচারালি কোম্পানির নিয়ম কানুন প্রতি অতটা যত্নশীল না, তাদের সাথে আপনি কনভারসেশন করে তাদেরকে আগে সিস্টেমে নিয়ে আসা। থার্ড স্টেপ, অ্যারেঞ্জ ট্রেনিং ফর বি প্লেয়ার। বি প্লেয়ারের ঘাটতি কোথায়? স্কিলে ঘাটতি। তাহলে আপনি যদি আপনার পুরো কোম্পানির সবাইকে এ প্লেয়ার বানাইতে পারেন, দিস ইজ দ্য আলটিমেট গেম চেঞ্জার। আপনার ব্যবসা ধেই ধেই করে আগাবে, আপনার ব্যবসার টেনশন আপনার মাথা থেকে চলে যাবে। এবং স্টিভ জবসের আমি যত ইন্টারভিউ শুনেছি টিম ওয়ার্ক নিয়ে, সব সময় দেখছি সে একটা কথা বলতো যে আমার কোম্পানিতে যারা কাজ করে সব এই প্লেয়ার। এই এ প্লেয়ার আরো এ প্লেয়ারকে অ্যাটাক করে। আপনি যদি বি প্লেয়ার রাখেন আপনার কোম্পানিতে, দুর্বল লোক নিয়ে আপনি কাজ করেন, দেখবেন ওরা আরো দুর্বল প্লেয়ার নিয়ে আসবে। সো কোচিং স্টাইল লিডারশিপ, কোচিং ইউরসেলফ, মানে কোচিং ইটসেলফ মিন্স হচ্ছে কোচিং ইকুয়ালস ক্লোনিং ইউরসেলফ। অর্থাৎ আপনি কোচিং করে, যেমন আমি যেটা করছি, আমি ব্রেভ কোচিং বলেন, আমাদের শর্ট কোর্স বলেন, এই যে আপনাদের 3 দিনের যে ক্লাসটা করাচ্ছি, আমি কি করার চেষ্টা করছি? আমারকে ক্লোন করা, আমার থট প্রসেস, আমি কিভাবে চিন্তা করি, বিলিভ করি, ওগুলা কিন্তু ট্রান্সফরমেশন করার চেষ্টা করছি, আপনাকে দেওয়ার চেষ্টা করছি। এখন আপনার পাত্রটা যদি ওপেন থাকে, আপনার ব্রেনটা যদি ওপেন থাকে, আপনি যদি নেওয়ার মানসিকতা নিয়ে পুরো ক্লাসগুলো করে থাকেন, তাহলে আমি বিশ্বাস করি আপনি অনেক নিতে পেরেছেন, এবং অনেকটা আমার ফ্লেভারটা আপনার ভিতরে এখন কাজ করবে, আমার মতো গতি, আমার মতো চিন্তা, আমার মতো বিশ্বাস 3 দিনে যতটুকু সম্ভব হয়েছে এটা কিন্তু কাজ করবে। আপনি দেখবেন যে আমাদের যারা 6 মান্থ 7 মান্থের কোচিং এ থাকে ব্রেইভে, তাদের কথাবার্তা, হাঁটা চলা, বিশ্বাসের লেভেল, প্রবলেম হ্যান্ডলিং অনেকটা আমার স্টাইল হয়ে যায়, বিকজ আমার এটা স্টাইলটাই কোচিং স্টাইল, যেটার কারণে আমি আসলে ক্লোন করি, অর্থাৎ আমাকে কপি করে আপনার মধ্যে দিয়ে দেওয়া, যার কারণে কি হয়, মানুষ তখন আমার ওয়েতে অ্যাডভান্স লেভেলের জিনিসগুলোকে ভাবতে পারে। সো আপনি যেটা করবেন, নিজেকে কোয়ালিফাইড করে নিজের মাঝে রেখে দিবেন না, এটা আপনার টিমের মাধ্যমে মাঝে আপনার স্পিডটা, আপনার স্পৃহাটা। এখন আপনি যদি বিজনেস নিয়ে হতাশ থাকেন, আপনি যদি বিজনেস নিয়ে টেনশন করেন, তাহলে আপনার টিমের মধ্যে কপি হবে কি? ওরাও টেনশন করবে, 2 দিন পর ওরা আপনার ছেড়ে চলে যাবে। যার কারণে যে ভিশনারি হতে হয়, আপনাকে বড় চিন্তা করতে হয়, বড় প্ল্যান নিতে হয়, সামনে যখন বড় ড্রিম থাকে, দেখো আমরা আজকের এই কষ্টটা করতেছি আগামী দিনে ওই অ্যাচিভমেন্টের জন্য, তখন দেখবেন মানুষজন আপনার সাথে থাকবে এবং আপনার সাথে বিগ ড্রাইভ দিবে। সো কিপ ইউর টিম মেম্বার হ্যাপি, এভরি বিজনেস ইজ এ ভেহিকল টু সার্ভ পিপল। সো আমাদের টিম মেম্বারদেরকে আমাদের হ্যাপি রাখতে হবে। টেক কেয়ার অফ ইউর এমপ্লয়ি, এমপ্লয়ি উইল টেক কেয়ার অফ ইউর কাস্টমার এন্ড বিজনেস। দেখেন আপনার কাস্টমারকে টেক কেয়ার কিন্তু আপনি করতে পারেন না, কে করে? আপনার এমপ্লয়ি করে। সো ওদেরকে আপনি টেক কেয়ার করলে ওরা আপনার বিজনেস টেক কেয়ার করবে। মোস্ট পিপল ফোকাস অন কাস্টমার অনলি। আমরা শুধুমাত্র কাস্টমারকে ভাবলেই হবে না। গতকাল আমরা কাস্টমারের কথা অনেক বলেছি, ভাবতে বলছি, হ্যাঁ, কাস্টমারের পায়ে এক জুতা রাখতে বলছি, এক জুতা ছিল আপনার পায়ে, এখন থেকে আর 2 জুতার এক জুতাও আপনারটা থাকবে না, এক পায়ে থাকবে কাস্টমারের জুতা, আরেক পায়ে থাকবে টিম মেম্বারের জুতা। তখনই আপনি দেখবেন প্রপারলি তাদের দুইজনকে উইন করাইতে পারলে আপনি অটোমেটিক্যালি উইন করবেন। 4 ways টু মেক দেম হ্যাপি। কাস্টমারের সাথে সাথে টিম মেম্বারদের হ্যাপি করার 3টা উপায়। নাম্বার 1, ফিনান্সিয়াল গ্রোথ। একটা কোম্পানিতে একজন এমপ্লয়ি কেন চাকরি করবে? একটা মাত্র উপায়, রিজন, যে সেইখানে একটা ফিনান্সিয়াল গ্রোথ দেখতে চায়। লক্ষ টাকার ফায়দা হলো, হ্যাঁ, পুরো কোটি টাকার ফায়দা, নট অনলি লক্ষ টাকা। ফিনান্সিয়াল গ্রোথ মানে
একটা এমপ্লয়িকে ফিনান্সিয়াল গ্রোথটা দেখাইতে হবে যে তুমি এখানে কাজ করতেছো, আগামী 1 বছর আমার সাথে করলে তুমি দেখো আমরা কোম্পানিটাকে এখানে নিতে চাই, পাশাপাশি তোমার গ্রোথটা হবে। আমরা কমিউনিকেশনে যেই ভুলটা করি এমপ্লয়ীদের সাথে, খালি আমার উন্নতি দেখাইতে চাই, দেখো আমার ব্যবসা তো বড় হবে, সামনে এটা করবো ওইটা করবো। না, আপনি ওদের কি গ্রোথ হবে ওর পয়েন্ট অফ ভিউ থেকে ওকে দেখান যে কোম্পানিটা এখানে নিলে আমি তোমাকে এইখানে আনবো, কোম্পানি এইটুক হইলে তুমি এইটুক পাবা, মানে কোম্পানির গ্রোথের সাথে সাথে ওর যে কি গ্রোথ হবে সেই জিনিসটা ওকে ক্লিয়ার করা। নাম্বার 2, কেরিয়ার গ্রোথ। ইটস নট মানি অনলি, যে কেরিয়ার গ্রোথ, আপনার এইখানে শেখার ব্যবস্থা, আপনার এইখানে কালচার, আপনার এখানে যেমন আমার এখানে যারা কাজ করে যাদেরকে আমি লিমিটলেস মেন্টালিটি তৈরি করছি, ওরা যদি কখনো আমাকে থেকে চলেও যায় অন্য যে কোনো জায়গায় পারফর্ম করে কিন্তু ওরা বেটার কেরিয়ার তৈরি করতে পারবে। তার মানে আমি যে তাকে ওয়ার্কলোড দিচ্ছি, আমি যে তাকে প্রেশার দিচ্ছি, আমি তাকে স্পিডি বানাচ্ছি, আমি যে তার মধ্যে যেই ভ্যালুজ গুলো বুনন করে দিলাম, ভ্যালুজ গুলো ইনস্টল করে দিলাম, এই ভ্যালুজের কারণে কিন্তু তার কেরিয়ারে আমার কোম্পানি ছেড়ে সে যেখানে যাক বড় চিন্তাই করতে পারবে, আরো বড় কিছু নিয়ে সে ভাবতে পারবে। সো এরকম একটা কেরিয়ার গ্রোথ প্ল্যান তাকে দেখাইতে হবে। হ্যাঁ, নাম্বার 3, গুড ওয়ার্ক লাইফ ব্যালেন্স। মানে কি, আমি যদিও এটা কনসেপ্টটা বিলিভ করি না, আমি মনে করি অনেকেই বলে যে ওয়ার্ক লাইফ, এখন ওয়ার্ক বলতে মানুষ বুঝে অফিস, আর লাইফ বলতে মনে করে বাসা। জিনিসটা এমন না, আসলে পুরাটাই ওয়ার্ক, দের ইজ নো লাইফ উইদাউট ওয়ার্ক। তার মানে একটা এমপ্লয়িকে আপনার মাথায় দিতে হবে যে তুমি যে অফিস করছো, দেখেন তো আপনারা নর্মালি চিন্তা করে, আমরা যারা জব করি অথবা বিজনেস করি, আমরা বেশিরভাগ সময় কিন্তু অফিসেই কাটাই, বাসাতে আপনি কম সময় কাটান। খেয়াল করে দেখেন, আপনি সকাল 9টায় হয়তো বাসা থেকে বেরোয় আসেন, হয়তো আবার রাত 7টা 8টায় ফেরত যান, গিয়ে হয়তো বাচ্চার সাথে একটু খেলাধুলা করে এরপর খেয়ে দিয়ে ঘুম দেন। তাহলে বাসায় আপনি যতক্ষণই থাকেন বেশিরভাগ সময় আসলে ঘুমান। আর আপনার জাগ্রত সময়ের, একটা মানুষ প্রতিদিন যদি 15 ঘন্টা জাগ্রত থাকে বা 18 ঘন্টা জাগ্রত থাকে, এর বেশিরভাগ সময় সে তার অফিসে ওয়ার্ক প্লেসে কাটায়। তাহলে এই ওয়ার্ক প্লেসে একটা হ্যাপিনেস তৈরি করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ব্যালেন্সিংটা তাকে বোঝাবেন যে আসলে কাজ মানে খারাপ না। অনেকে অফিসে আসলে সকাল থেকে বিরক্ত, কতক্ষণে বাসায় যাবো, বাসায় থাকলে অফিসে আসতে ইচ্ছা হয় না। কেন? কারণ এটাকে মনে করো কাজ, ঝামেলা। কিন্তু দেখেন বাড়িতেও আমরা অনেক প্যারার কাজ করি, বাড়িতে অনেক সময় ঘর গুছাইতে হয়, বাড়িতে কেউ অসুস্থ হলে হসপিটালে নিতে হয়, বাজার করতে হয়, তখন তো আমরা বিরক্ত হই না, ওটা মনে করি আমার কাজ। ঠিক এই এই ব্যাপারটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়াটা ইম্পর্টেন্ট। এন্ড নাম্বার 4, কিপ ইউর অফিস কালচার ক্লিন, রানিং অন দ্য ট্রাস্ট, রেসপেক্ট অ্যান্ড বন্ডিং। পারস্পরিক বন্ডিং, লাভিং একটা রিলেশনশিপ, ট্রাস্ট, রেসপেক্টের জায়গা, একজন আরেকজনের মতামতকে, হয়তো সবাই এক মতের হবে না, ভিন্ন মতকেও প্রাধান্য দেওয়া, রেসপেক্ট করা, এই জিনিসগুলো অফিস কালচারের মধ্যে তৈরি করে দেওয়া। So learn how to fire the wrong people. 3 types of people should be fired by now. Number 1, people who have integrity issue. আপনার কোম্পানিতে যদি বেস্ট পারফর্মারও হয়, সে যদি চোর হয়, তার যদি অনেস্টিতে অভাব থাকে, he should be fired by now. লাইং, চিটিং, স্টিলিং, ম্যানিপুলেটিং করে এইসব লোক আপনি একদিন টলারেট করবেন না, একদিনও না। আমরা অনেক সময় চিন্তা করি, ও আচ্ছা ও তো আমার কাছের, আমার গ্রামের, ওরে ফায়ার করলে মানুষ কি বলবে। ভাই, এগুলা করলে তো আপনি ফায়ার হয়ে যাবেন, কাস্টমার আপনাকে ফায়ার করে দিবে। নাম্বার 2, হু আর কালচারালি আনফিট, ইগো, অ্যাঙ্গার, জিলাস, ব্লেমিং গেম, একজন আরেকজনের দোষারোপ করে, অফিসে সারাদিন একজন আরেকজনের নিয়ে পড়ে থাকে, শুধু কানাকানি এগুলো করে, এগুলো ফায়ার হবে। তারপর হু হ্যাভ ক্যাপাবিলিটি মিসপিরিট, দে আর হার্ড ওয়ার্কিং বাট ল্যাক অফ স্কিল, অর্থাৎ যারা বি প্লেয়ার। সো তাদেরকে আমরা 3 মাসের একটা ট্রায়াল পিরিয়ড দিবেন, যে তুমি দেখো তুমি কোম্পানির প্রতি আন্তরিক, এটা আমি অনুভব করি, এটা আমি ফিল করি, বাট তুমি তোমার স্কিলে যথেষ্ট ঘাটতি আছে, আগামী 3 মাস তোমাকে সময় দিলাম। কারণ এখন ও আমার ব্যাগ টেনে দেয়, বাজার করে দেয়, ভাই এগুলোর কারণে আমরা যারা ফাউন্ডাররা এটা আমরা ধোকার মধ্যে পড়ে যাই। যারা আপনারা এত আলগা যত্ন করবে, এগুলা দেখবেন বড় চুরি করে, বড় আপনার সাথে বেইমানি করে বের হবে। আমি আমার আমার পুরো 17 বছরের জার্নিতে এগুলো দেখেছি। মানে আয়সা একদম নুয়া পড়ে আমার সামনে, মানে এমন ভাবে এক কথায় 3 বার করে স্যার বলে, 10 বার করে স্যার বলে, এই লোক দেখা গেল টাকা চুরি করে ভাগছে। তো এই জন্য এইগুলো আপনার ব্যাগটা না, আপনার বাজার করা আপনার এমপ্লয়ির কাজ না ভাই। আপনার এমপ্লয়ির আজাইরা আপনি 10টা পর্যন্ত অফিস করেন, ও আজাইরা 10টা পর্যন্ত বসে থাকা ওর কাজ না। আমরা অনেক সময় এই জায়গায় ভুল চিন্তা করি। আমরা মনে করি যে ও এই ছেলেটা খুব ভালো রে, 10টা পর্যন্ত অফিসে থাকে, আমার সাথে থাকে, আমার ব্যাগ টেনে দেয়, আমি যা বলি তা করে দেয়। কিন্তু দেখতে হবে ও ওর রোলের কাজটা ঠিক মতো করে কিনা। যদি না করে তাকে ফায়ার করেন। আপনার ওই ওই চিন্তা করলে সে আপনাকে বোকা বানিয়ে আসলে সে তার স্বার্থ হাসিল করছে।
সিম্পল কথা, ওই জায়গাতে আমাদেরকে অ্যাওয়্যার থাকতে হবে। ইউ উইল বি ফিউজড বাই ইউর পার্টনার। এবং এই ক্ষেত্রে আমাদের এবার টিমের সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমরা যারা পার্টনারশিপ বিজনেস করি বা করতে যাচ্ছি বা পার্টনার নিব, ইউ নিড ওয়ান বস। যারা পার্টনারশিপ বিজনেস করি, আপনার ব্যবসায় যদি 5 জনও পার্টনার থাকে, একজন এইখানে বস থাকতে হবে, তাকে সবাই মানতে হবে। ওই জিনিসটা না করলে 5 জন পার্টনার 5 জনই বস, 3 জন পার্টনার 3 জনই বস। আসলে এই যে আমাদের রাসূলের হাদিস আছে না, যে আপনি যদি কোনো সফরে বের হন, 3 জন যে লোকও যদি থাকেন, ওইখান থেকে একজনকে লিডার বানায় নেবেন। সো এই লিডার বানানোটা ইম্পর্টেন্ট। আপনার কোম্পানিতে আসলে কে লিড দিবে, নট মেনি ডিসিশন মেকার। সবাই মিলে ডিসিশন দিলে আপনার কোম্পানি ভালোভাবে চলবে না। এবং পার্টনার নিয়োগের ক্ষেত্রেও খুব খেয়াল রাখবেন, তাদের মধ্যে অনেস্টি আছে কিনা, তাদের মধ্যে অতিরিক্ত লোভ যাতে না থাকে। শুধু টাকা দিলেই আপনার বিজনেসে পার্টনার বানায় নিলেন, সাময়িক হয়তো ভালো আপনার টাকার সলিউশন হইলো, কিন্তু লং রানের জন্য এগুলো কিন্তু বিপদ ডেকে আনে। এবং আমি ইন্সপায়ার করি পার্টনারশিপের বিজনেসে না যাওয়া ভালো, একটু কষ্ট করে নিজে দাঁড়ায় একা করতে পারলে সবচেয়ে বেটার।